জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব মধ্যরাতে হাদিকে নিয়ে নাহিদের আবেগঘন পোস্ট। এদিকে অন্তর্বর্তী সরকারের কাছে মির্জা ফখরুলের যে আহ্বান। আরও জানাবো জেলা নির্বাচন কার্যালয়ে আগুন, পুড়ছে নথিপত্র। এদিকে তারেক রহমান নিজে মনোনয়নপত্র জমা দেবেন বলছে আমির খসরু। সব শেষে জানিয়ে দিব কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে 12টি ইউনিট। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গতকাল শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে এই হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। টার্গেট কিলিং এর ওই তালিকায় হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠনের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবী সূত্রে প্রাপ্ত ও সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদিসহ 3 জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ করেন। সূত্র জানায়, হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছে তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত তুলে ধরেন। এ সময় তিনি তথ্য প্রাপ্তির সুনির্দিষ্ট সূত্রেরও উল্লেখ করেন। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার হাতে স্পর্শকাতর এসব তথ্য এসেছে। দ্রুততম সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যারিস্টার ফুয়াদ শুক্রবার যুগান্তরকে বলেন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এমন হামলার তথ্য পেয়ে আমরা সরকারকে জানিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া এসব ক্ষেত্রে শুধু ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাড়িয়েও তেমন কোনো ফল আসে না, কারণ বিদ্যমান বাস্তবতায় পুলিশি নিরাপত্তা নিয়ে তৃণমূল পর্যায়ে রাজনীতি করাও সম্ভব নয়। এসব উন্নত দেশগুলোতে চলে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকারকে বারবার বলেছি নির্বাচনের আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালাতে হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ছাড়া সুষ্ঠু নির্বাচন করা আদৌ সম্ভব নয়। শুধু কয়েকজন হিসকে চোর ধরেই লোক দেখানো অভিযান সবার জন্য আত্মঘাতী হতে বাধ্য। মধ্যরাতে হাদিকে নিয়ে নাহিদের আবেগঘন স্ট্যাটাস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এবার এই ঘটনায় হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাত 2:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফাইড ফেসবুকের পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ভাই হাদি, আমরা আপনাকে রক্ষা করতে পারিনি। আপনি এই দেশের জন্য দাঁড়িয়েছিলেন আর আমরা আপনাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। জুলাইয়ের জন্য, মর্যাদা ও ন্যায়ের জন্য আপনি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন। তিনি লিখেছেন, কিন্তু আমরা জুলাইয়ের প্রজন্মকে এক করতে পারিনি। সেই তরুণরা যারা সাহসী ছিল, ক্ষুব্ধ ও আশাবাদীও ছিল, যারা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চেয়েছিল, আমরা তাদের ঐক্য ধরে রাখতে পারিনি। আমরা সময় নষ্ট করেছি, রাজনৈতিক ভুল করেছি, তার মূল্য এখন দিতে হচ্ছে জনগণকে। এনসিপির এই নেতা আরও লিখেছেন, জুলাইয়ে আমাদের ভাই বোনদের হত্যা করা হয়েছিল। তারা ক্ষমতা, দল বা পদ পদবীর জন্য প্রাণ দেননি। তাদের হত্যা করা হয়েছিল কারণ তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং বিশ্বাস করেছিল বাংলাদেশ ভিন্ন হতে পারে। নাহিদ ইসলাম আরও লিখেছেন, আমরা জুলাই থেকে সরে দাঁড়াবো না। আমরা চাপে আছি, আমরা আহত, কিন্তু আমরা এখনও দাঁড়িয়ে আছি। এই সংগ্রাম আমরা চালিয়ে যাব যাতে আপনার সন্তান সহ এ দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। এ পোস্টে তিনি লিখেছেন, আমরা আমাদের ব্যর্থতার দায় স্বীকার করছি। গত 1.5 বছরই ইতিহাস আমাদের কাছ থেকে যা চেয়েছিল আমরা তা করতে পারিনি। এ কথা আমরা মানছি।
তবে পিছু হটা কোনো বিকল্প নয়। এনসিপির আহ্বায়ক আরও লিখেছেন, আপনি যেমন বলছেন শত্রুদের প্রতিও আমরা ন্যায় বিচার চর্চা করব, কিন্তু ফ্যাসিবাদের জন্য কোনো ক্ষমা নেই। যারা এই দেশকে ধ্বংস করেছে, নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং হাজারো মানুষকে হত্যা করছে, তাদের জন্য 1 ইঞ্চি ক্ষমাও নেই। অন্তর্বর্তী সরকারের কাছে মির্জা ফখরুলের যে আহ্বান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব। দরকার পড়লে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আহ্বান জানান। ফেসবুকের এই স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন, গতকাল ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ায় একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনেই এই ঘটনা জাতিকে অত্যন্ত বিক্ষুব্ধ করছে। আমরা আশা করছি সরকার অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে। তিনি বলেন, আমি সব দলের নেতাকর্মীদের অনুরোধ করছি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে। যে কোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য, কোনো হটকারিতাই কাম্য নয়। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছে আগামী 2 মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। নির্বাচনের প্রার্থী শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষার সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব। দরকার পড়লে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন। সবশেষে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, আমরা গতকাল একটি সংবাদ সম্মেলন ঘোষণা করেছি যে আমাদের অ্যাক্টিং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরছেন আগামী 25 ডিসেম্বর। বিএনপি বেগম খালেদা জিয়া, তার পরিবার এবং জাতির জন্য এটি একটি বিশেষ দিন। আমরা আশা করছি তার এই দেশে প্রত্যাবর্তন যেন নিরাপদ হয়। ইনশাল্লাহ বাংলাদেশের সামনে সুন্দর সময়। জেলা নির্বাচন কার্যালয়ে আগুন, পুড়ছে নথিপত্র। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এক যুবক। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে মাস্ক পরিহিত ওই যুবককে দেওয়াল টপকে কার্যালয়ে ঢুকতে ও বের হতে দেখা যায়। শুক্রবার রাত 4টার দিকে এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় মাস্ক পরিহিত এক যুবক গেটের পশ্চিম পাশের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই আগুনের রশ্মি দেখা যায়। এরপরই ওই যুবক গেট টপকে আবার বের হয়ে যায়। তার পরিচয় জানা যায়নি। সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন কালবেলাকে জানান, মাস্ক পরিহিত এক যুবক জানালার কাঁচ ভেঙে অথবা খুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ভেতরে আমাদের দারোয়ান হামিম ঘুমেছিল। সে টের পেয়ে কে বলতেই আগুন লাগানো যুবক পালিয়ে যায়। এর মধ্যেই গত 2008 ও 2009 সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এছাড়া একটি অকেজো ডেস্কটপ, সিপিইউ সহ কিছু সরঞ্জামও পুড়েছে। আগুন নেভাতে বেশি সময় লাগেনি। তিনি আরও বলেন, খবর পেয়ে আমি ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ কার্যালয়ে এসে আগুনের ঘটনা দেখি। পরে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন। তারা নিয়মিত নিরাপত্তা জোরদার করবেন বলে জানিয়েছেন। তারেক রহমান নিজে মনোনয়নপত্র জমা দেবেন বলছে আমির খসরু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রামে দলীয় নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের আমির খসরু বলেন, তারেক রহমান নিজ হাতে ওনার মনোনয়ন জমা দেবেন সমস্ত জাতির সামনে। জাতির প্রত্যাশা উনি অক্ষরে অক্ষরে পালন করবেন। কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে 12টি ইউনিট। ঢাকার কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। শনিবার ভোর 5:37 আগুন লাগার খবর পেয়ে 5:45 ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামের একটি 12তলা ভবনের নিচতলা আগুন লেগেছে। খবর পেয়ে কেরানীগঞ্জ সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।